স্পিডে রং করছে। এসএমসি অরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক স্যার। আপনি সেই সৌভাগ্যবান একজন রাজনীতিবিদ যিনি এই মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো আবার স্থান পেয়েছেন। খুবই অল্প সংখ্যক মন্ত্রিসভার সদস্য এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আপনি সেই সৌভাগ্যবান কিভাবে হলেন? আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যে প্রথমেই আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, তার পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানাই, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের জীবন বিসর্জন করে আজকে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, এবং 2 লক্ষ মা বোনদের প্রতি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমার ভাগ্যে এটা রেখেছেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং আমাকে মনোনয়নের পরে নির্বাচিত হওয়ার পরে আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমি এই মন্ত্রণালয়ের বিগত টার্মেও কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে ছিলাম, এবারও আমাকে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, এবং আমি মনে করি যে আমি ওনার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। স্যার, মানে কথার প্রেক্ষিতেই কথা আসে যে আপনি বললেন যে আপনি এর আগের টার্মেও ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সিলেকশন করেছে এবারও, মানে আপনি সফল ছিলেন এই কারণেই। তাহলে যারা স্থান পাননি তারা কি সফল হননি? আমি সেটা বলতে চাই, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন না, উনিও কিন্তু বলেছে অতীতে যারা ছিল তারাও ভালো কাজ করেছে, বাট ক্যাবিনেটে পরিবর্তন উনি এনেছেন, এটা ওনার সিদ্ধান্ত। উনি কিছু কিছু মন্ত্রণালয়তে পরিবর্তন এনেছেন, বা তারা যাদেরকে পরিবর্তন করেছেন তারা যে ভালো কাজ করে না সেটা কিন্তু সঠিক নয়। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবারই বলেছে যে যাদেরকে আমি বাদ দিয়েছি তারা যে ভালো কাজ করে না সেটা না, কিন্তু আমাকে কিছু পরিবর্তন আনতে হবে, নতুন মুখ আনতে হবে, এই জন্য আমরা নতুন মুখ এনেছি। কিছু কিছু জায়গায় আমরা যারা পুরনো যে ছিল তাদেরকে রেখেছি, এমন হতে পারে হয়তো আগামীতে হয়তো আমাদেরকে রাখবে না, নতুন মুখ নিয়ে আসবে। আপনার মন্ত্রণালয়ে উপমন্ত্রী ছিল, পূর্ণমন্ত্রী কখনোই ছিল না, এবার উপমন্ত্রী নেই, আপনি একা। সুবিধা কি অসুবিধা কি? এখানে অসুবিধার কোনো সমস্যা না। এখানে আমি যেহেতু একা আছি, গতবার যখন উপমন্ত্রী মহোদয় ছিল সে তার কাজ করেছে, আমি আমার দায়িত্ব পালন করেছি, এবং কোনো কোনো বিষয়ে সে আমার পরামর্শ নেওয়ার চেষ্টা করেছে, আমি তাকে পরামর্শ দিয়েছি। এবং আসলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিন্তু পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপরেই আসে। যখনই কোনো কিছু হয় মানে সব কিছু কিন্তু আলটিমেটলি কিন্তু মন্ত্রীকেই কিন্তু জবাবদিহিতা করতে হয়। এবং আমি মনে করি এই 5 বছর যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা হওয়ার জন্যই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছে এবার আমার উপমন্ত্রীর দরকার নেই, এই জন্য আমাকে একজন প্রতিমন্ত্রী হিসাবে রেখেছে। স্যার, অনেক মন্ত্রণালয় আছে যে বছর শেষে দেখা যায় বাজেট ফেরত দেয়, বরাদ্দ যে থাকে সে খরচ করতে পারে না। এটা কি সুনামের কাজ না দুর্নামের কাজ? কারণ আপনাকে একটি টাকা বরাদ্দ দেওয়া হয় জেনে শুনে বুঝে, যখন সেই টাকাটি আপনারা খরচ করতে না পেরে ফেরত দিচ্ছেন, ফেরত দিলে কি এটা সুনাম হয় নাকি খরচ করতে পারলে সুনাম? বাজেট যখন দেওয়া হয় বাজেটটা খরচ করার জন্যই দেওয়া হয়, এবং আমরাও কিন্তু বিগত বছরগুলোতে আমাদের এরকম 2-1 সময় হয়েছে যে আমরা হয়তো যে পরিমাণ বাজেট পেয়েছি হয়তো সেখান থেকে 200-300 কোটি টাকা ফেরত দিয়েছি। মনে করেন কিছু বিদেশি প্রকল্প সাহায্য পুস্তক কিছু ছিল, সেখানে কিছু 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 সমস্যার জন্য এই সমস্যাগুলো কিন্তু ইচ্ছাকৃত না, এই সমস্যাগুলো অনেক সময় জমি অধিগ্রহণের জন্য বিলম্ব ঘটার জন্য যে টাকাটা আমরা ভেবেছিলাম যে আমরা ব্যয় করতে পারবো, ব্যয় করতে আমরা পারি নাই, এই কিছু সমস্যা এই ধরনের কিছু হয়। কিন্তু সব মন্ত্রণালয় চেষ্টা করে যে বাজেট যখন চায় সে এই বাজেটটা ব্যয় করার জন্যই কিন্তু সেই বাজেটের ডিমান্ড করা হয়। এবার মনে করেন আমরা RADP-তে অনেক মন্ত্রণালয় টাকা ফেরত দিয়েছে, কিন্তু আমরা আমাদের ডিমান্ড বাড়িয়ে দিয়েছি, আমরা এবার 4000 কোটি টাকা RADP-তে এক্সট্রা টাকা আমরা পেয়েছি। আপনি যদি এই টার্ম পরিপূর্ণভাবে থাকেন তাহলে হবেন সবচেয়ে দীর্ঘ সময়ের পানি সম্পদ মন্ত্রী। গত টার্ম কাটানোর পরে এই টার্মে আপনার নিশ্চয়ই কিছু
ম্যাজিক থাকবে এবং আপনার কাছে প্রত্যাশাও থাকবে সবচেয়ে বেশি। এই প্রত্যাশার চাপ এবং আপনার ম্যাজিক নিয়ে আমরা শুনতে চাই যে কি দেখাবেন। আপনারা জানেন পুরো বিশ্ব একটা বৈশ্বিক মন্দার ভিতর থেকে চলমান আছে। এখানে প্রতিটা ম্যাজিক দেখাতে হলে অর্থের প্রয়োজন হয়। সঠিক সময় সঠিক অর্থ ব্যয় করতে পারলে কিন্তু একটা আপনি দেখাতে পারবেন কাজ কী হচ্ছে। তারপরেও কিন্তু এত কষ্টের ভিতরেও এত বৈশ্বিক মন্দার ভিতরেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু থেমে নাই। আমাদের বললাম যে আমাকে 4,000 কোটি টাকা দিয়েছে, এটা তো কল্পনা করতে পারি। আমরা তো আমাদের কাছে অবিশ্বাস্য ছিল যে এত টাকা আমরা ডিমান্ড করেছি যে পেয়ে যাব, তো আমরা পেয়েছি। এবং আমরা এবার আমাদের নতুন বাজেটে যে আমরা গতবারের চেয়ে আমরা 2,000 কোটি টাকা আমরা বেশি পাচ্ছি, এটাও তো আমাদের জন্য, এটাও তো আমাদের আশ্চর্য লাগে। তো আমি মনে করি যে আমার কাজটা হলো যে আমার ইচ্ছা হলো যে বাংলাদেশের নদী ভাঙ্গন তাকে কমানোর জন্য, এটাই আমি চাই। এবং এখানে ওরকম করে ম্যাজিক আমি এটা ওরকম বলতে পারবো না, কিন্তু আমাদের কতগুলো প্ল্যান আছে যেটা আমি আজকেও আলোচনা করেছিলাম। তাহলে কি আমরা বলতে পারি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর এবারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীগুলোকে প্রবাহমান রাখা, চরমুক্ত নদী করা, এটাই আমরা দেখতে চাই। এটার জন্য আমরা 8টা স্টেশন করেছি। 8টা স্টেশনে আমাদের ডেজার্ট প্লেসিং থাকবে এবং ওরাই কিন্তু রেগুলারলি তার এরিয়া যেটা আছে তার এরিয়াটা সে ড্রেজিং করে মেনটেন করবে। এবং এইখানে আবার এই ড্রেজার যাতে করে সঠিকভাবে পরিচালিত হয়, এখানে যেন ডিজেল চুরি না হয়, এটার জন্য কিন্তু আমরা একটা অ্যাপস নিয়েছি। অ্যাপস আমরা কাজ করতেছি উপরে। অ্যাপস হলে পরে আমি অফিসে বসে বুঝতে পারবো যে ওই ড্রেজারটা কত ঘন্টার ড্রেজারটা চলেছে এবং কত ডিজেল ওই ড্রেজারে খরচ হয়েছে। স্যার, আপনি তো একজন এক্স আর্মি অফিসার এবং আপনি একজন সিনিয়র পারসন। ডিজিটাল বাংলাদেশের সুফল এই পানি সম্পদ মন্ত্রণালয়ে আপনি যেভাবে দেখাচ্ছেন বা আমরা যেভাবে দেখতে পাই, একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সাংবাদিকদের সাথেও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আপনারা সমস্ত কিছু এই ডিজিটাল পদ্ধতিতে করছেন। আপনি এত হাইটেক কিভাবে হলেন? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। না, আমি হাইটেক হই না। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয়, এটা দিস ইজ হিজ ব্রেন চাইল্ড। আজকে যদি আমরা ওনার এই ব্রেন চাইল্ডে যদি এই আইটি সিস্টেম না যেতাম, এই যে করোনাকালীন সময় ছিল তখন কিন্তু পুরো অফিস আদালত সব বন্ধ ছিল, স্কুল কলেজ বন্ধ ছিল, তখন কিন্তু আমরা এই আইটির উপরে নির্ভর করেই কিন্তু পুরো সরকার চলেছে, স্কুল কলেজ চলেছে, সব কিছু চলেছে। তো আমি এটার জন্য আমি ক্রেডিটটা নিতে চাই না, আমি এই ক্রেডিটটা সজীব জয়কে আমি দিতে চাই। আপনার মতো মন্ত্রী পরিষদের সদস্যকে সামনে পেলে বেশ কিছু ইস্যুতে কথা বলার ইচ্ছা জাগে। তার ভিতর একটি হচ্ছে সংসদে বিএনপির অবস্থান নেই। বিএনপির মতো একটি দল বা বিএনপির সাথে জনপ্রিয়তার যে সংজ্ঞাটি আছে সেই জিনিসটিকে আপনারা মিস করেন কিনা, সংসদে বিএনপিকে মিস করেন কিনা, কিংবা বিএনপির বর্তমান অবস্থানকে কি চোখে দেখেন? বিএনপি কখনোই একটা রাজনৈতিক দল হিসেবে ছিল না। বিএনপি উৎপত্তি হয়েছে সেনানিবাস থেকে এবং তারা কখনোই জনগণের দল হিসেবে তার পরিচিতি লাভ করেনি। এখন বিএনপি বিরোধী দল থাকলে সবসময় একটা অন্য ধরনের সংসদটা অনেক হয়, কি বলে, প্রাণবন্ত হয়, যেটা এখন আমরা মিসিং পাচ্ছি। কিন্তু বিএনপি আসে না নির্বাচন, এটা বিএনপি নিজের জন্য, কারণ তারা দেখেছে 2008-এর নির্বাচনে দেখেছে যে তারা জনগণ তাদের সঙ্গে নাই এবং তখনই কিন্তু বিএনপি বুঝতে পেরেছে যে জনসাধারণের কাছে তাদের কোনো অবস্থান নাই। শুধু তারপর থেকেই কিন্তু বিএনপি কোনো সময় কোনো নির্বাচনে আসতে চায়নি। সবসময় কিন্তু আগুন জ্বালাও, মারধর করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভিতরে করে তারা একটা কিন্তু গণ্ডগোল সৃষ্টি করছে, যা করেছে এই জন্য যাতে করে তার নির্বাচন করতে না হয়। শান্তি চুক্তির পরে পাহাড়ে ডাকাতি কেন? এগুলো আইসোলেটেড জিনিস, এগুলো শোনেন, একটু হলো আইসোলেটেড জিনিস। তারপরে তো সব জায়গায় বাংলাদেশের অবস্থান ভূ রাজনৈতিকভাবে এমন একটা অবস্থা, এটা আমার ব্যক্তিগত সেটা বাংলাদেশকে সবাই আমরা চাই যে বাংলাদেশ জানু একটা নিয়ে কী বলে ফরেন পলিসি নিয়ে চলুক, বিদেশিরা আমাদেরকে খবরদারি করুক। কিন্তু আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
আমরা তো কারো কাছে আমরা অত জন্ম হব না। এই দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এই দেশকে স্বাধীনতা আনার জন্য। আমরা তো পরদিন আবার হওয়ার জন্য তো আমরা এই দেশ স্বাধীন করিনি। বিগত 15 বছরে আপনারা দেখেছেন বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে আসছে। আজকে বাংলাদেশের এই পরিবর্তনের জন্য লোকজন ঈর্ষা ফিল করতেছে এবং তারা মনে করে যে তারা এইখানে এইটাকে একটা এক জায়গায় থামাতে হবে। এখানে কিছু রাজনৈতিক দল প্রলোভিত হয়ে কিছু লোককে তারা টাকা দিয়ে এগুলো কাজ করাচ্ছে, এটা একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এটাকে শক্ত হাতে ডিল করব। আপনার কাছে যে প্রশ্নটা করব এখন, এর উত্তর শুধু আপনি সত্য বা মিথ্যা, এর বাইরে কিছুই দিতে পারবেন না। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সত্য। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। মিথ্যা। সপক্ষে আপনি? এটা হলো সে ঘোষকটা, সেটা হলো যে বঙ্গবন্ধু মেসেজ পাঠিয়ে দিয়েছে। তখন যখন এটাকে তো আমাদের আওয়ামী লীগের যে চিটাগাংয়ে যে ছিল উনি যে ডিক্লেয়ার করার পরে তখন বলা হয়েছে যে যেহেতু এখানে আর্মি বিডিআর এরা ইনভলভ, বাঙালি অফিসার ইনভলভ থাকবে, একজন সেনাবাহিনীর একটা অফিসারকে দিয়ে বলালে পরে সুবিধা হয়। তখন ক্যাপ্টেন রফিক, এখন মেজর রফিক আমাদের সংসদ সদস্য, উনি তো চিটাগাংয়ে থাকতে, তখন সিনিয়র অফিসার হিসেবে মেজর জিয়াউর রহমান চিটাগাংয়ে ছিল। তখন তার কাছে যাই বলছে যে আপনি এটা অ্যানাউন্স করেন। তো উনি প্রথমে একটা ভুল অ্যানাউন্সমেন্ট করেছিল, পরবর্তীকালে সংসদ শুধরায় সঠিক করছে। আই অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ করেছে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা নিয়ে জিয়াউর রহমান নিজেও কোনোদিন ক্লেম করে না যে উনি ঘোষক। এটা হলো ওনার দলের লোকজন এইটাকে বিভিন্নভাবে এটাকে করে তাকে ঘোষক বানানো হচ্ছে। কিন্তু জিয়াউর রহমান কিন্তু ওনার জীবিতকালে কিন্তু উনি কখনোই ওনার মুখ থেকে বের হয় না যে উনি বাংলাদেশের কেউ স্বাধীনতা ঘোষক। পারিবারিক জীবনে আপনি কেমন আছেন স্যার? কিছুদিন আগে আপনি আপনার খুবই আপনজন হারিয়েছেন, আপনার স্ত্রী আপনাদের ছেড়ে চলে গেছেন। এবার তাকে ছাড়া প্রথম ঈদ, অনুভূতিটা বলেন। আমার স্ত্রী যখন মারা যায় 21শে ডিসেম্বর, তারপরেই 7ই জানুয়ারিতে নির্বাচন ছিল। সুতরাং আমি আমার স্ত্রীর ইন্তেকালটাকে যে এটা শোকটাকে আমি করার সুযোগ আমি পাইনি, আমি মাঠে নেমে গিয়েছি। তারপরে আসার পরে সংসদ আসার পরপরই ক্যাবিনেট ফর্ম হলো, সংসদ চললো 1 মাস, সংসদে যাওয়া আসা করতেছে। তো সারাদিন সংসদে ব্যস্ত লোকজনের সামনে ব্যস্ত থাকলে পরে এটা যখনই বাসায় আসি তখন মাথার ভেতরে তখন এটা আসে। তো এই জন্য লোকজনও রাত্রেবেলা পর্যন্ত লোক থাকে, যখন আমি আসি রাত 10টা-11টা পর্যন্ত লোক থাকে। তারপরে টায়ার্ড হয়ে যায়, পরে যখন শুয়ে পড়ি আমাকে তখন এইটা কিন্তু আমাকে হেল্প করেছে। আর একা যদি আমি বাসায় থাকতাম, কোনো কাজ না করতাম, তো এটা আমার জন্য একটা বিশাল একটা মানে এটা বিয়ার করা ওটা ভেরি ডিফিকাল্ট ফর মি। তো এটা আল্লাহ রব্বুল আমিনের অশেষ রহমত যে উনি আমাকে শক্তি দিয়েছে এইটাই করার জন্য। আমি চেষ্টা করেছি আমার ওয়াইফকে করার, কি বলে, ask me the wrong question. আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।